আজকে আমরা আলোচনা করছি শব্দ চ্যাপ্টারটি নিয়ে। শব্দ সম্পর্কে আমাদের ধারণা সকলেরই রয়েছে। প্রতিদিন আমরা নানা রকম শব্দ শুনতে পাই। তবে এটা ঠিক, আলো, তাপ, বিদ্যুৎ এরা তো নানা রকম শক্তির এক একটা রূপ। সেরকম শব্দও কিন্তু শক্তির একটা রূপ, যা আমাদের কানে একটা শোনার অনুভূতি সৃষ্টি করে। বিভিন্ন শক্তি থেকে আমরা শব্দ শক্তি পাই। যেমন দেখো, আমরা যদি হাতে হাতে তালি দিই, সেখানে তো শব্দ উৎপন্ন হয়। এখানে কি হচ্ছে, হাতে তালি দেওয়া মানে যান্ত্রিক শক্তি আমরা ব্যয় করছি, ফলে এখানে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তেমনি আবার শব্দ শক্তিও অন্যান্য শক্তিতে রূপান্তরিত হয়। সুতরাং শব্দ উৎপন্ন করতে হলে কোনো না কোনো শক্তি ব্যবহার করতেই হবে। না, কোনো শক্তি ব্যবহার না করে আমরা কখনো শব্দ পাই না। এটা আমরা নানাভাবে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে পারবো। তা আমরা দেখি কিভাবে আমরা প্রমাণ করতে পারি নানা রকমভাবে যে শব্দ এক প্রকার শক্তি ছাড়া আর কিছুই নয়। এবার আমরা একটু বলতে চাইছি যে শব্দের উৎপত্তির কারণ। আমরা দেখব যে শব্দ একমাত্র কম্পনের ফলেই উৎপত্তি লাভ করে। কোনো বস্তুর কম্পনই একমাত্র শব্দের উৎস। তাই যে কোনো কম্পনশীল বস্তুই শব্দের উৎসরূপে কাজ করে, এবং যে বস্তুটির কম্পন শব্দ সৃষ্টি করছে সেই বস্তুটিকে আমরা বলি সনক। তবে আমরা কঠিন, তরল, গ্যাসীয় সব পদার্থের কম্পনের ফলেই কিন্তু শব্দ পেয়ে থাকি। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কঠিন বা গ্যাসীয় পদার্থের কম্পনের ফলে শব্দ পাই। তবে তরল পদার্থের কম্পনের ফলেও শব্দ তৈরি হয়। আমাদের অভিজ্ঞতা সকলেরই আছে, দেখবে কুয়ো বা দিঘির জলে আমরা যদি একটা পাথর ছুঁড়ে ফেলি, তখন কিন্তু ওই জলে একটা কম্পন তৈরি হয় এবং সেখান থেকে আমরা কিন্তু শব্দও শুনতে পাই। ফলে জল তো সনকরূপে কাজ করছে, বুঝতেই পারছি। তাছাড়া শব্দের উৎসরূপ বিভিন্ন বাদ্যযন্ত্র আমরা কিন্তু বিভিন্ন সময় ব্যবহার করি। যেমন দেখো, সেতার, এসরাজ, গিটার প্রভৃতি বাদ্যযন্ত্রে কম্পনশীল তারই হচ্ছে শব্দের উৎস। আবার বাঁশিতে যদি আমরা ফু দিই, সেখান থেকেও কিন্তু আমরা শব্দ পাই। সেখানে যে বায়ুস্তম্ভ থাকে বাঁশির মধ্যে, তারা কম্পমান থেকে শব্দের সৃষ্টি করে, অর্থাৎ সেইখানে কম্পমান বায়ুস্তম্ভই হলো সনক। তাছাড়া হারমোনিয়ামেও আমরা দেখি যে পাতলা পর্দার কম্পনের ফলেই শব্দ সৃষ্টি হয়। এইরকম নানা ক্ষেত্রে আমরা দেখি কোনো না কিছু কম্পনের ফলেই কিন্তু শব্দ সৃষ্টি হয়। আমরা দু একটা পরীক্ষা হাতে কলমে করেও দেখতে পারি। দেখো, এখানে একটা ছবি দেখা যাচ্ছে। এখানে একটা টিউনিং ফর্ক বা সুরশলাকা নেওয়া হয়েছে, আর একটা রবার প্যাড লাগানো হাতুড়ির সাহায্যে এই সুরশলাকার একটি বাহুকে আমরা একটু আঘাত করে দিয়েছি। তাহলে কি হয়, তাহলে সুরশলাকার বাহুটা কাঁপতে থাকে। এইবার সুরশলাটাকে যদি কানের সামনে আনি, আমরা দেখতে পাই একটা অত্যন্ত সূক্ষ্ম আওয়াজ কিন্তু আমরা পাই, এবং কিছু ক্ষেত্রে তো বেশ কানের থেকে দূরে রাখলেও আওয়াজ পাই, দেখাই যায়। এবার সুরশলাকার একটা বাহু একটা আঙুল দিয়ে যদি আমরা স্পর্শ করি, আমরা অনুভব করব যে ওই বাহুটা প্রচণ্ড জোরে কম্পনশীল। এখন একটা প্লাস্টিকের ছোট বল নিয়ে সেই বলটাকে একটা সুতো দিয়ে বেঁধে, ছবিতে যেমন দেখা যাচ্ছে, একটা উপরে প্রান্ত থেকে ঝুলিয়ে দেব। এমন করে ঝুলিয়ে দিলাম যাতে বলটা ওই সুরশলাকার কম্পনশীল বাহুতে স্পর্শ করে। এবার কি হচ্ছে, যেই দেখবে ক্রমশ বলটি ধাক্কা খেয়ে খেয়ে যে ছবিতে যে ডটেড পজিশনটা দেখানো আছে সেখানে চলে যাচ্ছে, আবার ফেরত আসছে, আবার ধাক্কা খাচ্ছে। এটা থেকে বোঝাই যায় যে সুরশলাকার বাহুটা কাঁপছে। এই জন্যই সে বলটিকে ধাক্কা দিচ্ছে এবং বলটি বারবার সরে সরে যাচ্ছে। এবং আমরা দেখতে পাই যতক্ষণ ধরে বলটি সরে সরে যায়, অর্থাৎ সুরশলাকার বাহুটা কাঁপছে, ততক্ষণই কিন্তু আমরা একটা আওয়াজ শুনতে পাই। তাহলে এখান থেকে তো আমরা প্রমাণ পাচ্ছি যে শব্দের উৎস একমাত্র কম্পনশীল বস্তু। আরেকটি পরীক্ষা তোমাদের করার জন্য এখানে দেওয়া হলো, তোমরা দেখতেই পারো করে বাড়িতে। একটা জল দ্বারা পূর্ণ বিকারে
তুমি একটা সুরশলাকারকে কাঁপিয়ে একবার একটি বাহুকে জলের উপরিতলে স্পর্শ করাতে পারো, আরেকবার দুটি বাহুকেই জলের উপরিতলে স্পর্শ করাতে পারো, এবং দুটো ক্ষেত্রেই কী ঘটছে সেটা কিন্তু তুমি লক্ষ্য করতেই পারবে। এবং তুমি এই ধারণাটা যে সঠিক, যে কম্পনশীল বস্তুই শব্দের উৎস, সেটা কিন্তু প্রমাণ পেয়েই যায়। দেখো, আমাদের যে কথা বলা, সেখান থেকে যে শব্দ উৎপন্ন হওয়া, সেটা তো মানুষের স্বরতন্ত্রীতে যে শব্দ উৎপন্ন হয় সেইটা, তার কৌশলটা এখানে একটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে। আমরা যে কথা বলি সেখানে দেখবে যে গলার মাঝামাঝি অংশে যেখানে ভোকাল কর্ড থাকে, সেখানে হাতের আঙুল হালকা করে রাখলে আমরা কিন্তু বুঝতে পারি যে ওটি কম্পনশীল। এবং এর থেকে প্রাথমিকভাবে বুঝতে পারা যায় যে ভোকাল কর্ডের কম্পনের ফলেই আদতে শব্দ সৃষ্টি হয়েছে। ছবিতেও দেখতে পাচ্ছ ভোকাল কর্ডের পজিশনটা দেখানোও হয়েছে। এবার আমাদের কৌশলটা কি এখানে? ব্যাপারটা কিছুই না, ফুসফুস থেকে একটা বায়ু স্রোত আসছে, সেই বায়ু স্রোত স্বরযন্ত্রের যে ভোকাল কর্ড, সেখানে গিয়ে ভোকাল কর্ডকে কম্পমান করছে। তারপর মুখ দিয়ে বা নাক দিয়ে শব্দ বেরোয়। এটাই হচ্ছে প্রক্রিয়া আমাদের। এবার আমরা একটা ছোট ডেমনস্ট্রেশন দিতেই পারি। দেখো, ছবিতে দেখানো আছে একটা সরু পাতলা লম্বাটে ধরনের দুটো কাগজের টুকরো দুদিকে টান টান করে ধরে ওই দুটো কাগজের টুকরোর মাঝখানের জায়গায় একটা যদি জোরে ফু দেওয়া যায়, তাহলে দেখা যাবে কিন্তু একটা আওয়াজ বেরোয়। এটা দেখবে এখানে বলা আছে দুটো সদ্যজাত লালচে আম পাতা দিয়েও এরকম পরীক্ষা করা যায়। আমরা সেখান থেকে বোঝাই যাচ্ছে সেই পাতাগুলোর কম্পনশীল অবস্থায় কিন্তু শব্দের সৃষ্টি করছে। এবার আমরা একটু আলোচনা করব শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় বিস্তার লাভ করে কী করে। আমরা এক্ষুনি তো আলোচনা করেছি যে শব্দ কম্পনশীল বস্তু থেকেই একমাত্র উৎপন্ন হয়। এবার এই কম্পনশীল বস্তু থেকে উৎপন্ন হওয়া শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গের আকারে কোনো স্থিতিস্থাপক মাধ্যমের মধ্যে দিয়ে সঞ্চালিত হয়। তবে একটু বলে রাখছি এখানে যে তরঙ্গের ব্যাপারে একটু আলোচনা আমরা একটু পরেই করব। আপাতত ধরে নেওয়া যাক যে শব্দ একটি তরঙ্গ। এবার বায়ু হলো সবচেয়ে উপযোগী মাধ্যম যার মধ্য দিয়ে শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গের আকারে বিস্তার লাভ করে। একটা কম্পমান সুরশলাকার সাহায্যে বায়ুতে শব্দের বিস্তারের কৌশল আমরা খুব সহজে বোঝাতে পারি। ডান দিকে ছবিগুলো দেওয়া আছে, একটু লক্ষ্য করবে। আমরা প্রথমে একটা সুরশলাকা নিয়েছি যার একটা বাহু এ, যেটা ছবিতে দেখানোও আছে। তার পাশে যে বায়ুস্তম্ভ, সেটাকে আমরা অনেকগুলো সমান্তরালভাবে রয়েছে, উল্লম্বভাবে এরম কতগুলো লেয়ার হিসেবে ভাবতেই পারি। এবার যখন আমরা এই সুরশলাকার এ বাহুটাকে কোনো হাতুড়ি দিয়ে আঘাত করি, তখন তো সেটা কাঁপতে শুরু করে। এবার কাঁপা মানে কি? সেটা একটা টু অ্যান্ড ফ্রো মোশন হবে। ছবিতে দেখো, একবার বাহুটা এক্স অবস্থানে চলে যাচ্ছে, আবার ওয়াই অবস্থান থেকে আবার এক্স অবস্থান, এইভাবে টু অ্যান্ড ফ্রো মোশনে ওটা রয়েছে। যখন সুরশলাকার এ বাহুটা এক্স অবস্থানে থাকে, অর্থাৎ যখন সুরশলাকার এ বাহুটা এক্স অবস্থান থেকে ওয়াইয়ের দিকে আসে, তখন বাহুটি সামনের যে বায়ুস্তর, সেখানে একটা চাপ দেয়, বোঝাই যাচ্ছে। ফলে এ বাহুর সামনের বায়ুস্তরগুলো সংনমিত হয়, অর্থাৎ কম্প্রেসড হয়ে যায়। এই বায়ুস্তরের সংনমনকে আমরা বলি ঘনীভবন বা কনডেনসেশন। যখন এ বাহুটা ওয়াই অবস্থান থেকে এক্স অবস্থানে আসবে, তখন ওর পিছন দিকে আংশিক একটা শূন্যতার সৃষ্টি হয়। বায়ু স্থিতিস্থাপক বলে বাহুটির সংলগ্ন বায়ুস্তর ওই শূন্যস্থান অধিকার করতে ছুটে চলে আসবে। পরের স্তরের চাপ কমে যাওয়ায় ওই স্তরটিও আবার পিছন দিকে অগ্রসর হয়। ফলে বায়ুস্তরগুলো প্রসারিত হয়ে যায়। এই প্রসারিত বায়ুস্তরকে আমরা কী বলি? তনুভবন বা র্যারিফ্যাকশন।
এখন দেখা গেল ষোড়শলাকার বাহুটির একটা পূর্ণ কম্পনে একটা ঘনীভবন এবং একটি তনীভবনের সৃষ্টি হয়। ষোড়শলাকার বাহুটির বারবার কম্পনের ফলে পর্যায়ক্রমে এই রকম অনেকগুলি ঘনীভবন ও তনুভবনের সৃষ্টি হবে। এইভাবে ষোড়শলাকা থেকে উৎপন্ন শব্দ ঘনীভবন এবং তনুভবন দ্বারা বায়ু মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে এগিয়ে যেতে পারে, অর্থাৎ বিস্তার লাভ করে। এইভাবে আমরা খুব সহজেই বোঝাতে পারলাম যে শব্দ কিভাবে বিস্তার লাভ করে বায়ু মাধ্যমের মধ্যে। এবার আমরা কয়েকটা কোয়ান্টিটি সম্পর্কে আসব, কম্পন সম্পর্কে। তবে তার আগে বলে দিই পর্যাবৃত গতি কাকে বলে। দেখো, এই ধরনের গতির উদাহরণ কিন্তু আমাদের সকলেরই জানা। তোমরা ঘড়ির পেন্ডুলাম দেখেছো, একদিক থেকে গিয়ে আরেক দিকে আসতে থাকে, তারপরে ঘড়ির কাঁটা দেখেছো টিকটিক করে ঘুরতে থাকে। আমরা যদি বলি যে পর্যাবৃত গতি কাকে বলে, যাকে আমরা ইংলিশে বলি পিরিয়ডিক মোশন, সেটা হচ্ছে যদি কোনো গতিশীল বস্তুকণা নির্দিষ্ট সময় পরপর একই অবস্থানে ফিরে আসে এবং বারবার একই পথ অতিক্রম করে, তবে ওই বস্তুকণার গতিকে পর্যাবৃত গতি বলে। তুমি বুঝতেই পারছো যে ধরো একটা পাখার ব্লেড যখন ঘোরে, যে অবস্থানে আছে একটা নির্দিষ্ট সময় অন্তর কিন্তু ঘুরে আবার সেই অবস্থানেই আসে এবং এইভাবেই তার গতি চলতে থাকে। এই ধরনের গতিকে আমরা বলি পর্যাবৃত গতি। এবার কম্পনের ক্ষেত্রে একটু আগেই তোমাদের যেমন ষোড়শলাকাকে হাতুড়ি দিয়ে আঘাত করার কথা বলছিলাম, সেরকমই একটি ষোড়শলাকা তাকে এখানে দেখানো হয়েছে। তার একটা বাহু যখন কম্পনশীল নয় তখন তার অবস্থানটাকে দেখো আমরা বি দিয়ে চিহ্নিত করেছি। এইবার যখন কম্পনশীল অবস্থা, সেটা কি বি থেকে একবার এতে চলে যাচ্ছে, এ থেকে ফিরে আবার বি বিন্দু পার হয়ে সি, আবার সি বিন্দু থেকে বি বিন্দু পার হয়ে এইভাবে চলতেই থাকে। তা কম্পনশীল বস্তুর কোনো কণা ওর গতিপথের যে কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় সেই বিন্দুতে একই অভিমুখে ফিরে এলে আমরা বলি ওর একটা পূর্ণ কম্পন সম্পন্ন করল। এই চিত্র থেকে বোঝাই যাচ্ছে যে ষোড়শলাকার কম্পনশীল বাহু যেটা বিও, এটা এ বিন্দু থেকে সি বিন্দুতে গিয়ে পুনরায় এ বিন্দুতে ফিরে এলে ওর একটা কম্পন সম্পূর্ণ হল। বারবার খেয়াল রেখো, এ থেকে সিতে গেল মানে কিন্তু একটা কম্পন সম্পূর্ণ হয়নি। এ থেকে সিতে গেছে, তারপরে আবার এতে ফেরত এসছে, তাহলেই একটা কম্পন সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ পূর্ণ কম্পন সম্পূর্ণ হয়েছে, কমপ্লিট ভাইব্রেশন হয়েছে। এইবার বিস্তার অর্থাৎ অ্যামপ্লিটিউড কাকে বলে। দেখো, কম্পনশীল বস্তুর কোনো কণা সাম্যাবস্থান, এখানে বলে রাখি বি অবস্থানটাই হচ্ছে সাম্যাবস্থান, কারণ ওটা তো বি অবস্থান থেকে একবার ডান দিক আর বাদিক করছে। কম্পনশীল বস্তুর কোনো কণা সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ যতদূর যেতে পারে সেই দূরত্বটাকে আমরা বলি ওর বিস্তার। এই চিত্রে বোঝাই যাচ্ছে বি থেকে এ অবধি অর্থাৎ বি এ দূরত্ব বা বি থেকে সি অর্থাৎ বিসি দূরত্ব, এগুলো কিন্তু বিস্তারের পরিমাপ। আর পর্যায়কাল কাকে বলে, অর্থাৎ টাইম পিরিয়ড। কম্পনশীল বস্তুর কোনো কণার একটা পূর্ণ কম্পনের জন্য যে সময় লাগে তাকে আমরা বলি পর্যায়কাল। তা বোঝাই যাচ্ছে এটা একটি সময়, অর্থাৎ এর একক সেকেন্ড হবে। সে আমরা কোনো ক্ষেত্রে মিনিট ঘন্টা নিতেই পারি, তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে যে সেকেন্ডই ব্যবহার করি। এবার হচ্ছে কম্পাঙ্ক অর্থাৎ ফ্রিকোয়েন্সি কাকে বলে। আমরা তো এক্ষুনি দেখলাম যে একটা পূর্ণ কম্পন হতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। এবার বলছি কম্পনশীল বস্তুর কোনো কণার প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন হয় সেই সংখ্যাটাকে বলি আমরা কম্পাঙ্ক। এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি এবং আমরা খুব সহজেই দেখাতে পারছি যে কম্পাঙ্ক এন ইজ ইকুয়াল টু 1 টাইম পিরিয়ড। তাহলে বোঝাই যাচ্ছে যেহেতু টাইম পিরিয়ডের একক সেকেন্ড, তাহলে কম্পাঙ্কের একক হওয়ার কথা সেকেন্ড ইনভার্স। তবে একে আমরা হার্জ একক দিয়ে প্রকাশ করি, আবার অনেক সময় সাইকেল পার সেকেন্ড অর্থাৎ সিপিএসও বলি। এইবার আমরা একটু সংক্ষেপে দেখে নেব যে শব্দ কোন মাধ্যমের মধ্যে দিয়ে কীভাবে বিস্তার লাভ করছে। তা আমরা আরেকবার বলে দিই যে শব্দ এক প্রকার স্থিতিস্থাপক তরঙ্গ, ইলাস্টিক ওয়েভ। উৎপত্তি যেখানে লাভ করে সেখান থেকে একটা স্থিতিস্থাপক তরঙ্গের সামনের দিকে এগিয়ে চলাকে বলা হয় শব্দের বিস্তার। যেমন আমরা কথা বলছি,
আমাদের মুখ থেকে কথা বেরিয়ে সেটা সামনের দিকে এগোচ্ছে, অর্থাৎ শব্দ বিস্তার লাভ করছে। তার প্রথম কথা হচ্ছে শব্দ বিস্তারের জন্য একটা মাধ্যমের প্রয়োজন। শব্দ বিস্তারের জন্য জড় মাধ্যমের অবশ্যই প্রয়োজন। মাধ্যম না থাকলে কোনো শব্দই শোনা যায় না। এই মাধ্যম কঠিন হতে পারে, তরল হতে পারে বা বায়বীয়ও হতে পারে। কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে শব্দের বিস্তার কেমন? আমরা সাধারণ অভিজ্ঞতা থেকে জানি যে রেল লাইনে কান পাতলে রেলগাড়ি আসার শব্দ শোনা যায়। মানে দেখবে যে অনেক সময় ট্রেনটাকে দেখা যাচ্ছে না, কিন্তু সেটা যে আসছে তার চাকার শব্দ রেল লাইনে কান পাতলে কিন্তু শোনা যায়। এক্ষেত্রে লোহার লাইনের মধ্যে দিয়ে শব্দ বিস্তার লাভ করছে। এইরকম আরও নানা রকম উদাহরণে আমরা দেখতেই পারি যে কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ বিস্তার লাভ করে। যেমন এখানে আরেকটি উদাহরণ দেখতে পাচ্ছ, যেটা কাঠের টেবিলে এক প্রান্তে আঘাত করে অন্য প্রান্তে কান পাতলে খুব জোরে শব্দ শোনা যায়। সুতরাং শব্দ কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে সঞ্চালিত হয়, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আরেকটা তরল মাধ্যমের মধ্যে দিয়েও শব্দ বিস্তার লাভ করে, সেটা আমরা খুব ভালো করেই বুঝতে পারি। একটা খুব সুন্দর অভিজ্ঞতা আমাদের অনেকেরই হয়তো আছে। আমরা পুকুরের জলে তো স্নান করি অনেক সময়। বৃষ্টির সময় পুকুরের জলে ডুব দিলে জলের ওপর বৃষ্টি পড়ার শব্দ পরিষ্কার শোনা যায়। জলের মধ্যে দিয়ে শব্দ চলাচল করতে পারে, এটা হচ্ছে তার প্রকৃষ্ট প্রমাণ। এছাড়া মাছ ধরার জন্য দেখবে অনেক সময় আমরা ইলেকট্রিক যন্ত্রের সাহায্যে শব্দ সৃষ্টি করে মাছের ঝাঁককে আকৃষ্ট করার চেষ্টা করি। তাহলে এটা বোঝাই যাচ্ছে সেই শব্দ জলের মধ্যে দিয়ে মাছের কানে পৌঁছচ্ছে। সো তরল মাধ্যমের মধ্যে শব্দ সঞ্চালিত হয়। আর গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়েও শব্দ বিস্তার করে। দেখবে যে চাঁদ আর পৃথিবীর মাঝে বেশিরভাগ জায়গাতেই কোনো বায়ুমণ্ডল নেই, ফলে চাঁদে কোনো বিস্ফোরণ ঘটলে কিন্তু সেই শব্দ আমরা পৃথিবীর মানুষরা শুনতে পাই না। এই গেল আমাদের সংক্ষিপ্ত পরিচয় শব্দ কীভাবে বিভিন্ন মাধ্যম দিয়ে বিস্তার লাভ করছে। এইবার আমরা একটু দেখব যে শব্দ বিস্তারের জন্য জড়মাধ্যম অপরিহার্য। একটু আগেই বলেছি, সেটাকে বিভিন্নভাবে পরীক্ষার মাধ্যমেও কিন্তু দেখানো যায়। এখানে একটা খুব সহজ পরীক্ষা দেখানো হয়েছে। দেখো, একটা কাঁচের বেলজারকে বায়ু নিষ্কাশন পাম্পের পাটাতনের ওপর বায়ু নিরুদ্ধভাবে রেখেছি এবং আগেই বেলজারের মধ্যে একটা ইলেকট্রিক বেল অর্থাৎ বৈদ্যুতিক ঘণ্টা ঝুলিয়ে রেখেছি। এবার ব্যাটারি সুইচ চালু করলে ঘণ্টা বাজবে এবং তা স্বাভাবিকভাবে শোনাও যাবে বাইরে। কিন্তু যদি এই অবস্থায় মোটর চালিয়ে বেলজারের ভেতর থেকে বায়ু নিষ্কাশন পাম্পের সাহায্যে বের করে নেওয়া যায়, তখন দেখব যত বায়ু বেরিয়ে যেতে থাকে বেলজারের ভেতর থেকে, তত কিন্তু ওই ইলেকট্রিক বেলের আওয়াজ ধীরে ধীরে কমতে থাকে এবং একটা সময় আওয়াজ আর শোনাই যায়। এবং আবার যদি ওই পাম্পের সাহায্যে বায়ু ভেতরে প্রবেশ করাতে থাকি, তাহলে কিন্তু দেখা যায় আবার ক্রমশ আওয়াজ জোরে হতে থাকে এবং প্রাথমিক যে অবস্থায় ছিল সেরকম জোরে আওয়াজ শোনা যায়। তাহলে এখান থেকে পরিষ্কার প্রমাণ হচ্ছে যে জড় মাধ্যম ছাড়া শব্দের বিস্তার লাভ সম্ভব নয়। তবে একটা বিষয় এখানে, যে শব্দ শোনার জন্য বস্তুর কম্পন 20 থেকে 20,000 কম্পাঙ্কের মধ্যে থাকতে হবে, নয়তো 20 হার্টজের কম কম্পাঙ্ক হলে আমরা শুনতে পাই না, এবং 20,000 হার্টজের বেশি কম্পাঙ্ক হলেও আমরা শুনতে পাই না। এটাকে আমাদের বলা হয় অডিবল রেঞ্জ। আর একটা বিষয় আমরা একটু লক্ষ্য রাখবো যে পৃথিবীর বায়ুমণ্ডলের উপরে বিরাট শূন্যতা রয়েছে, এটা তো আমরা জানি। তাই অন্য গ্রহের কোনো শব্দ পৃথিবীতে কিংবা পৃথিবীর কোনো শব্দ অন্য কোনো গ্রহে পৌঁছতে পারে না। আরেকটি ব্যাপার, দুটি মাধ্যমের ঘনত্বের মধ্যে খুব বেশি পার্থক্য থাকলে ওইরূপ ক্ষেত্রে শব্দ এক মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রবেশ করতে পারে না। তাই বদ্ধ কাচের ঘরে কথা বললে তা বাইরের লোক শুনতে পায় না। এটা একটু খেয়াল করার বিষয়। এবার আমরা আসি তরঙ্গ নিয়ে একটু আলোচনা। আমরা একটু আগেই বলছিলাম আমরা একটু তরঙ্গ নিয়ে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে তরঙ্গ কী। তরঙ্গ আমরা অনেকেই দেখেছি বা প্রত্যেকেই দেখেছি। আমরা পুকুরের জলে, আমরা যদি জল বলতে আমরা স্থির জল বলছি, যখন জলের মধ্যে কোনো ঢেউ নেই, পুকুরের স্থির জলে যদি আমরা একটা ছোটো ঢিল ফেলি, আমরা দেখি জলের মধ্যে ওপর একটা ঢেউ তৈরি হয়েছে, সেটা হচ্ছে তরঙ্গ।
এই ঘটনা থেকে এইটা বোঝা যায় যে ঢিলটা যে বিন্দুতে জলে আঘাত করে সেখানে জলকণাগুলিতে আলোড়নের সৃষ্টি হয়। আচ্ছা, আলোড়ন অর্থাৎ ডিস্টারবেন্স, এবং কণাগুলি ওপর নিচে দুলতে থাকে। এই গতি পাশের জলকণাগুলির মধ্যেও সঞ্চারিত হয়, একেই আমরা তরঙ্গ বলি। এই তরঙ্গ প্রতিটি জলকণায় কিছু পরিমাণ শক্তি সঞ্চারণ করে। তাই আমরা বলতে পারি যে ঢিলটা জলে পড়ে সেই স্থানের জলকণাগুলিকে যে শক্তি দিয়েছিল সেই শক্তি তরঙ্গের আকারে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়েছে। তাহলে একটা বোঝা যাচ্ছে তরঙ্গের দ্বারা কিন্তু শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হচ্ছে, কিন্তু তরঙ্গের অভিমুখে জলের কোনো প্রবাহ হচ্ছে না। এইটাকে আমরা খুব সহজে বুঝতে পারি, তোমরা একটু করেই দেখতে পারো। পুকুরে ঢিল ফেলেছো তো, তুমি যদি কয়টা কাগজের টুকরো ওই তোমার যে জায়গায় ঢিল ফেলে তার আশেপাশে একটু ছড়িয়ে রাখো জলে, তুমি দেখবে ঢিল ফেলার পরে একটা ঢেউ পুকুর পাড়ে এসে আছড়ে পড়ছে, কিন্তু কাগজের টুকরোগুলো তোমরা যেখানে দিয়েছিলে ওরা কিন্তু পুকুর পাড়ে এসে জড়ো হচ্ছে না, ওরা কিন্তু সেই জায়গাতেই থাকছে, শুধু ওঠানামা করছে। এখান থেকে তো পরিষ্কার যে জলের কণাগুলোর কিন্তু স্থানচ্যুতি হয় না এক জায়গাতে, শুধু তারা আন্দোলিত হয়। যদি স্থানচ্যুতি হতো তাহলে তো তার সাথে সাথে কাগজের টুকরোগুলোও পুকুর পাড়ে এসে চলে আসতো। তাহলে আমরা তরঙ্গ কি, এক কথায় বলতে গেলে বলবো যে আলোড়ন কোনো জড় মাধ্যমে অগ্রসর হয়ে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে কিন্তু মাধ্যমকে স্থানচ্যুত করে না, তাকে তরঙ্গ বলে। তাই অত্যন্ত ভালো করে খেয়াল রাখবে, তরঙ্গের দ্বারা শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, কিন্তু যে মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে সেই মাধ্যমের কিন্তু স্থানচ্যুতি ঘটছে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে খেয়াল করবে। এবার আমরা আসবো স্থিতিস্থাপক তরঙ্গ কী। স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলে সৃষ্ট যে আন্দোলন এগিয়ে গিয়ে মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে, অথচ মাধ্যমের কণাগুলো স্থানচ্যুতি হয় না, তাকেই আমরা বলি স্থিতিস্থাপক তরঙ্গ। এবার আমরা দেখেছি এই তরঙ্গকে অনেকভাবে আমরা শ্রেণীবিভাগ করতে পারি। তা আমরা আজকে দু রকম শ্রেণীবিভাগের কথা বলবো। একটি হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লংজিটিউডিনাল ওয়েভ, আরেকটি হচ্ছে তির্যক তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ। কাকে বলছি অনুদৈর্ঘ্য তরঙ্গ? একটু আমরা বোঝার চেষ্টা করি। কোনো স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলোর একই ধরনের কম্পনের ফলে মাধ্যমে যে তরঙ্গের সৃষ্টি হয় সেই তরঙ্গ ওই মাধ্যমের কণাগুলোর কম্পনের অভিমুখের সঙ্গে সমান্তরালভাবে এগিয়ে যায়। এই তরঙ্গকে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লংজিটিউডিনাল ওয়েভস বলি। একটি পরীক্ষার সাহায্যে এক্ষুনি আমরা ওটাকে ব্যাখ্যাও করব, নিচে ছবিও দেখতে পাচ্ছ। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গের সংজ্ঞা হিসেবে কি বলা যায়? কোনো মাধ্যমের কম্পনশীল কণাগুলির গতির অভিমুখ যদি তরঙ্গের গতির অভিমুখের সমান্তরাল হয়, অর্থাৎ তরঙ্গ যেদিকে যাচ্ছে কণার ভাইব্রেশনও কিন্তু সেই দিক বরাবরই হচ্ছে, তাহলে সেই ধরনের তরঙ্গকে আমরা কি বলি? অনুদৈর্ঘ্য তরঙ্গ। একটা খুব সহজ এক্সপেরিমেন্ট করে এটা দেখাই যায়। দেখতে পাচ্ছ এখানে ছবিতে দেখানো হয়েছে একটা সরু আর লম্বা স্প্রিং এবিকে নেওয়া হয়েছে, যার স্প্রিং কনস্ট্যান্ট খুবই কম। স্প্রিং কনস্ট্যান্ট কম এই কারণেই, কারণ স্প্রিং কনস্ট্যান্ট বেশি হলে ওটাকে টেনে লম্বা করা বা চেপে ছোটো করা একটু কষ্টকর হয়, আমরা সেটাকে অ্যাভয়েড করতে চাইছি। এই জন্য কম স্প্রিং কনস্ট্যান্টওয়ালা একটি স্প্রিংকে আমরা নিয়েছি। স্প্রিংয়ের বি প্রান্তটাকে একটা দৃঢ় অবলম্বনের সঙ্গে আটকে যাচ্ছি, দেখতে পাচ্ছ এটা দেয়ালের সঙ্গে আটকে দিয়েছি, এবং এ প্রান্তটিকে এমনভাবে ধরলাম যাতে স্প্রিংটাকে টান টান অবস্থায় রাখা যায়। এবার স্প্রিংয়ের দৈর্ঘ্য বরাবর এ প্রান্তটিকে হাত দিয়ে সামান্য চাপ প্রয়োগ করে সামনে পিছনে যদি আমরা একটু আন্দোলিত করি, তাহলে একটা তরঙ্গ স্প্রিং বরাবর বি প্রান্তর দিকে এগোতে থাকে। এই তরঙ্গের অস্তিত্ব বুঝতে পারা যায় স্প্রিংয়ের বিভিন্ন জায়গায় সংকোচন আর প্রসারণ দেখে। দেখা যায় ছবিতেও দেখো কতগুলো জায়গা দেখা যাচ্ছে স্প্রিংটা একটু ঘন হয়ে রয়েছে, আবার কতগুলো জায়গায় একটু হালকা, মানে সেখানে দেখবে এক একটা রিংয়ের থেকে আরেকটা রিংয়ের ফারাক তুলনায় একটু বেশি।
যে জায়গায় ঘন হয়ে রয়েছে সেটাকে আমরা কি বলি, ঘনীভবন। আর যে জায়গায় পরপর রিংগুলোর মধ্যে দূরত্ব তুলনায় বেশি সেই জায়গাটাকে আমরা বলি তনুভবন। যেহেতু তরঙ্গের গতি এ থেকে বিয়ের দিকে এবং স্প্রিংয়ের পাকগুলিও ঘনীভবন এবং তনুভবনের সময় এ বিয়ের সঙ্গে সমান্তরালভাবে কাঁপে, তাই এই তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। আগে সংজ্ঞা অনুযায়ী তো তাই হয়। এই হলো আমাদের সংক্ষিপ্ত অনুদৈর্ঘ্য তরঙ্গের ব্যাপারে ধারণা। এবার আমরা আসছি তির্যক তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ, যাকে আমরা ট্রান্সভার্স ওয়েভ বলি। কী বলছি, কোনো স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলি একই ধরনের কম্পনের ফলে মাধ্যমে যে তরঙ্গের সৃষ্টি হয় সেই তরঙ্গ ওই মাধ্যমের কণাগুলির কম্পাঙ্কের অভিমুখের সঙ্গে লম্বভাবে অগ্রসর যদি হয়, তাহলে সেই তরঙ্গকে আমরা তির্যক তরঙ্গ বলি। অর্থাৎ তরঙ্গ যেদিকে এগোবে কণাগুলোর ভাইব্রেশন তার সঙ্গে লম্বভাবে হবে। নিচের ছবি দেখে বোঝাই যাচ্ছে যে একটা তির্যক তরঙ্গ এখানে দেখানো হয়েছে। OX বরাবর তরঙ্গটা এগোচ্ছে আর মাধ্যমের কণাগুলো OX-এর লম্ব দিকে অর্থাৎ YY' সরলরেখার সমান্তরালে কম্পিত হচ্ছে। সুতরাং এটা একটা তির্যক তরঙ্গ। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করার আছে, তির্যক তরঙ্গ শুধুমাত্র কঠিন মাধ্যমেই বিস্তার লাভ করে, কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ কঠিন, তরল বা গ্যাসীয় 3 মাধ্যমেই বিস্তার লাভ করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে খেয়াল করবে। এবার আমরা আসছি তরঙ্গ সম্পর্কিত কয়েকটা রাশি নিয়ে আলোচনা। একটু আগে আমরা তরঙ্গ ব্যাপারটা সম্পর্কে পরিচিত হয়েছি। এখানে একটা ছবি দেখানো হয়েছে, দেখো। সেই ছবিতে এ এবং ডি বিন্দুর গতির অবস্থা একই রকম সরল দেখা যাচ্ছে। তাই ওই দুটো বিন্দুকে আমরা বলতে পারি তারা সমদশা সম্পন্ন। আবার এ আর সি বিন্দু দুটো দেখো, তারা বিপরীত অবস্থায় রয়েছে, ফলে আমরা তাদেরকে বলি বিপরীত দশা সম্পন্ন। কোনো একটা মুহূর্তে কণাগুলোর কম্পনের অভিমুখ ছোট ছোট তীরচিহ্ন দিয়ে আমরা এখানে দেখিয়ে রেখেছি। এবার পূর্ণ তরঙ্গ কাকে বলছি? কোনো মুহূর্তে তরঙ্গের ওপর অবস্থিত পরপর দুটো সমদশা সম্পন্ন কণার মধ্যে যে দূরত্ব, তাকে আমরা তরঙ্গ বলি। আর এখানে বোঝা যাচ্ছে কোনো মুহূর্তে তরঙ্গের উপর অবস্থিত পরপর দুটো সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী তরঙ্গকে আমরা একটা পূর্ণ তরঙ্গ বলছি। ছবিতেও বোঝা যাচ্ছে যে। আর তরঙ্গ দৈর্ঘ্য, সেটাও এখান থেকে পরিষ্কার যে তরঙ্গের উপর অবস্থিত পরপর দুটো সমদশা সম্পন্ন কণার মাঝের দূরত্বকে, অর্থাৎ একটা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্যকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি। এটাকে ল্যামডা চিহ্ন দ্বারা আমরা সাধারণত প্রকাশ করি। তা বোঝাই যাচ্ছে এ আর ডি এরা তো একই দশায়, তাই এ থেকে ডি এর মধ্যে দূরত্বই কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য। এটা তো তির্যক তরঙ্গের ক্ষেত্রে। আর অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে বোঝানোটাও খুব সহজ। নিচে ছবিটাও দেখতে পাচ্ছ পাশে, যে একটা ঘনীভবন থেকে আরেকটা ঘনীভবনের মধ্যে যে দূরত্ব, তাকেও কিন্তু আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি। মানে এটা অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে এইভাবে প্রকাশ করা যায়। এখানে সহজ করে বোঝানোর জন্য একটি তির্যক তরঙ্গ, একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ তুলনামূলকভাবে দুটো চিত্রকে কাছাকাছি রেখে বোঝাবার চেষ্টা করা হয়েছে। বা পর্যায়কাল, তরঙ্গের পর্যায়কাল কাকে বলে? মাধ্যমের কোনো কণা যে সময়ে একটা কম্পন সম্পন্ন করে, অর্থাৎ তরঙ্গটি যে সময়ে পরপর দুটো সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্ব অতিক্রম করে, তাকে আমরা বলি তরঙ্গের পর্যায়কাল বা টাইম পিরিয়ড। এটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে লিখি। আর কম্পাঙ্ক, আগেও আমরা কম্পনের ক্ষেত্রে আলোচনা করেছি, এখানেও একই রকম ব্যাপার। তরঙ্গ সৃষ্টিকারী কোনো কণা 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে, তাকে আমরা বলি ওই তরঙ্গের কম্পাঙ্ক। এবং এখানে পরিষ্কার দেখা যাচ্ছে ক্যাপিটাল টিটা তো টাইম পিরিয়ড, তাই ক্যাপিটাল টি সেকেন্ডে যদি কোনো বিন্দু দিয়ে একটা তরঙ্গ অতিক্রম করে, তাহলে 1 সেকেন্ডে কটা করবে? 1/ক্যাপিটাল টি খানা তরঙ্গ অতিক্রম করবে। আর এটাই তো কম্পাঙ্ক এন, দ্য স্মল এন, কম্পাঙ্ক এন ইকুয়াল টু 1/ক্যাপিটাল টি। আর একটা ব্যাপার হচ্ছে বিস্তার। তরঙ্গ সৃষ্টিকারী কোনো কণা সাম্যাবস্থান থেকে সর্বাধিক
যত দূরে যেতে পারে, অর্থাৎ তরঙ্গ সৃষ্টিকারী কোনো কণার সাম্যাবস্থান থেকে সর্বাধিক সরণকে তরঙ্গের বিস্তার বলে। সেটাও ছবিতে দেখাই যাচ্ছে, AM ওপরের ছবিতে যেটা দেখা যাচ্ছে, AMটা হচ্ছে তরঙ্গের বিস্তার, আর A থেকে D এটা হচ্ছে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। তো পরিষ্কার, এটা একটু খুব ভালো করে বারবার একটু দেখার চেষ্টা করো। এবার আমরা আসছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক, একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এবং তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক কী। আমরা ধরে নিচ্ছি একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, তার কম্পাঙ্ক n এবং তার যে বেগ, ভেলোসিটি অফ ওয়েভ, তরঙ্গের বেগ, সেটা হচ্ছে ক্যাপিটাল V। এবার আমরা জানি কম্পাঙ্কের সংজ্ঞা অনুযায়ী একক সময়ে n সংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়, তাই তো? এবার একক সময়ে তরঙ্গ v দূরত্ব অতিক্রম করে, তরঙ্গের বেগ v, তাই মানে কি একক সময়ে সে v দূরত্ব অতিক্রম করে। তাহলে পরিষ্কার n সংখ্যক পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল V, কারণ যত দূরত্ব একক সময়ে অতিক্রম করছে তার মধ্যে যতগুলো তরঙ্গ থাকছে সেটা কি n সংখ্যক পূর্ণ তরঙ্গ, যেহেতু কম্পাঙ্ক n। তাহলে একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য কত? V/n, কারণ n সংখ্যক পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য হচ্ছে v, তাহলে একটা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য কত? V/n। এবার একটা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য কী? সেটাই তো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়াল টু V/n, তাহলে V ইকুয়াল টু n ল্যামডা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা ফর্মুলা আকারে আমরা খেয়াল রাখবো। তরঙ্গের বেগ ইকুয়াল টু তরঙ্গের কম্পাঙ্ক ইন্টু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ বেগ ইকুয়াল টু কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। এবার আমরা এর ওপর ভিত্তি করে কিছু সহজ অঙ্ক দেখতে পারি। এই তিনটে অঙ্ক এখানে উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে। প্রথমটা একটু বলছি। একটা বেতার কেন্দ্র 60 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের বেতার তরঙ্গ সম্প্রচার করছে, ওই তরঙ্গের কম্পাঙ্ক কত, এটা বের করতে দেওয়া হলো। আর বলে দেওয়া আছে বেতার তরঙ্গের গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে কি দেওয়া আছে? তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার, তরঙ্গের বেগ দেওয়া আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কম্পাঙ্ক বার করতে হবে, অত্যন্ত সহজ। n ইকুয়াল টু V/λ বসিয়ে দিলেই আমরা পেয়ে যাচ্ছি 5 × 10⁶ হার্জ। 2 নম্বর অঙ্কটা দেখো, বায়ুতে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড এবং একটা ষোড়শলাকার কম্পাঙ্ক 680 প্রতি সেকেন্ড। ষোড়শলাকা থেকে বায়ুতে সৃষ্ট শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে ক্যাপিটাল V দেওয়া আছে তরঙ্গের বেগ এবং স্মল n তরঙ্গের কম্পাঙ্ক দেওয়া আছে, চাওয়া হয়েছে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। আবার খুবই সহজ, আমরা জানি V ইকুয়াল টু n ল্যামডা, অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু V/n। V আর n এর মান বসিয়ে দিলাম, পাওয়া গেল ল্যামডা ইকুয়াল টু, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল টু 0.5 মিটার। 3 নম্বর অঙ্ক, একটা ষোড়শলাকার কম্পাঙ্ক 420 হার্জ, এর থেকে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 0.8 মিটার হলে উৎপন্ন শব্দের বেগ কত? আবার একই ব্যাপার, আমরা এখানে দেখতে পাচ্ছি কম্পাঙ্ক n দেওয়া আছে আর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে, তরঙ্গ বেগ V বার করতে হবে। V ইকুয়াল টু n ল্যামডা, n আর ল্যামডার ভ্যালু বসিয়ে দিলাম, তো তরঙ্গের বেগ অর্থাৎ শব্দ তরঙ্গের বেগ ক্যাপিটাল V বেরোচ্ছে 336 মিটার পার সেকেন্ড। আজকে আমাদের এতটাই আলোচনা হলো, আমরা এর পরের অংশ পরের ক্লাসে আলোচনা করব। কেমন? এবার ভালো করে রিভিশন করো। ওকে।